তোমরা আমাকে রক্ত দাও আর আমি তোমাদের স্বাধীনতা দেব শুনলেই আজও গায়ে কাটা দিয়ে ওঠে তাই না? এটি নিছকই কোনো স্লোগান নয়, এটি এমন একজন মানুষের চরম আত্মত্যাগের দাগ, যিনি মাতৃভূমির স্বাধীনতার জন্য পৃথিবীর যে কোনো প্রান্তে যেতে, এমনকি যে কোনো মূল্য চোকাতেও প্রস্তুত ছিলেন। আজকের এই বিশেষ বিশ্লেষণে আমরা এমন এক ইতিহাসের গভীরে প্রবেশ করতে যাচ্ছি যা কয়েক দশক পেরিয়ে আজও সমানভাবে রোমাঞ্চকর এবং একই সাথে বিতর্কের কেন্দ্রবিন্দুতে। একজন অভিজাত পরিবারের অত্যন্ত মেধাবী ছাত্র থেকে কিভাবে তিনি হয়ে উঠলেন এক আপোষহীন কট্টর সেনাপতি, আজকের এই তথ্যভিত্তিক পর্যালোচনায় ঠিক এই রূপান্তরটি আমরা বিশ্লেষণ করব। একজন জাতীয়তাবাদী পণ্ডিত এবং ইতিহাসবিদের দৃষ্টিকোণ থেকে সুভাষচন্দ্র বসুর এই বৈচিত্র্যময় জীবন দর্শন এবং তার রাজনৈতিক সংগ্রামকে কিভাবে মূল্যায়ন করা হয়, সেটাই হবে আমাদের আজকের মূল ফোকাস। তো আমাদের আজকের এই ঐতিহাসিক যাত্রার একটা পরিষ্কার মানচিত্র শুরুতে দেখে নেওয়া যাক। আমরা শুরু করব তার জাতীয়তাবাদের শেকড় থেকে। এরপর আমরা এক একে আলোচনা করব কংগ্রেসের সাথে তার বিরাট আদর্শগত বিভাজন, তার এক দুঃসাহসিক বৈশ্বিক পলায়ন, অক্ষশক্তির সাথে জোট বাঁধার সেই কঠিন নৈতিক দ্বন্দ্ব, আইএনের সেনাপতি হিসেবে তার ভূমিকা এবং সবশেষে তার মৃত্যু ও এক অত্যন্ত বিতর্কিত উত্তরাধিকার নিয়ে। চলুন তাহলে পর্ব 1 দিয়ে শুরু করা যাক। জাতীয়তাবাদের শেকড়, কটক থেকে একেবারে ক্যামব্রিজ পর্যন্ত। 1897 সালে ককটকের এক বিত্তবান বাঙালি পরিবারে তার জন্ম। তার বেড়ে ওঠার পরিবেশটা ছিল বেশ দারুণ একটা সংমিশ্রণ। একদিকে তিনি পাচ্ছিলেন কড়া ইংরেজি শিক্ষা, আর অন্যদিকে নিজের মায়ের কাছ থেকে পাচ্ছিলেন হিন্দু আধ্যাত্মিকতার গভীর দীক্ষা। স্বামী বিবেকানন্দের আদর্শ তাকে খুব অল্প বয়সে গভীরভাবে প্রভাবিত করেছিল। জাতীয়তাবাদের এই স্ফুলিঙ্গ তার ভেতরে এতটাই তীব্র ছিল যে 1916 সালে এক ব্রিটিশ অধ্যাপকের সাথে সরাসরি বিবাদে জড়িয়ে তিনি প্রেসিডেন্সি কলেজ থেকেই বহিষ্কৃত হন। এরপর তিনি চলে যান কেমব্রিজে এবং তৎকালীন সময়ের অন্যতম কঠিন ইন্ডিয়ান সিভিল সার্ভিস বা আইসিএস পরীক্ষায় একেবারে চতুর্থ স্থান অধিকার করে বসেন। কিন্তু আসল চমকটা তিনি দিলেন 1921 সালে। এই লোভনীয় ব্রিটিশ পদ তিনি অবলীলায় প্রত্যাখ্যান করলেন। জাগতিক সমস্ত উচ্চাকাঙ্ক্ষাকে দূরে সরিয়ে দেশের সেবাকেই তিনি চূড়ান্ত লক্ষ্য হিসেবে বেছে নিলেন। আর এখান থেকেই আমরা প্রবেশ করছি আমাদের দ্বিতীয় পর্বে, বিরাট এক আদর্শগত বিভাজন, যেখানে জড়িয়ে আছেন কংগ্রেস, চিত্তরঞ্জন দাস এবং স্বয়ং মহাত্মা গান্ধী। দেশে ফিরে সুভাষ বসু দেখা করলেন মহাত্মা গান্ধীর সাথে, কিন্তু তাদের রাজনৈতিক চিন্তাধারায় মিলে গেল একেবারে আকাশ পাতাল তফাত। একটু খেয়াল করলেই দেখা যায় গান্ধীর কাছে অহিংসা ছিল একেবারে শেষ কথা, কোনোভাবেই এর সাথে আপোষ করা যাবে না। তিনি বিশ্বাস করতেন বিকেন্দ্রীকৃত গণতন্ত্রে। অন্যদিকে সুভাষ বসুর সোজা হিসেব ছিল ব্রিটিশদের তাড়াতে হলে যে কোনো পদ্ধতি গ্রহণ করা যেতে পারে, তা সে সশস্ত্র লড়াই হোক বা চরমপন্থা। তিনি এও মনে করতেন যে একটি স্বাধীন ভারতের পুনর্গঠনের জন্য অন্তত শুরুর কয়েক দশক সমাজতান্ত্রিক কর্তৃত্ববাদের প্রয়োজন, যা গান্ধীর দর্শনের সম্পূর্ণ বিপরীত। আর ঠিক এই আদর্শগত মতপার্থক্যের কারণেই সুভাষ বসু তার প্রকৃত রাজনৈতিক গুরু হিসেবে বেছে নিয়েছিলেন চরমপন্থী বাঙালি জাতীয়তাবাদী নেতা চিত্তরঞ্জন দাসকে। চিত্তরঞ্জন দাস ছিলেন গান্ধীর তুলনায় অনেক বেশি নমনীয় এবং উগ্র জাতীয়তাবাদের প্রতি তার যথেষ্ট সহানুভূতি ছিল। তো এই চরমপন্থী মতাদর্শের কারণে একসময় জাতীয় কংগ্রেসের ভেতরে একটা বিশাল ফাটল তৈরি হয়। সুভাষ বসুর জনপ্রিয়তা তখন তুঙ্গে, পরপর দুবার তিনি কংগ্রেসের সভাপতিও নির্বাচিত হলেন। কিন্তু মহাত্মা গান্ধীর অনুসারীদের প্রবল চাপে শেষ পর্যন্ত তাকে পদত্যাগ করতে বাধ্য করা হলো। তবে দমিয়ে রাখা তো আর সুভাষ বসুর ধাতে ছিল না। কংগ্রেস থেকে ছিটকে গিয়েও 1939 সালে তিনি কংগ্রেসের ভেতরেই ফরওয়ার্ড ব্লক নামে সম্পূর্ণ নতুন একটি বামপন্থী এবং কট্টর প্ল্যাটফর্ম গড়ে তুললেন। নিজের বিশ্বাস এবং রাজনৈতিক দর্শন থেকে যে তিনি এক চুলও সরবেন না, এটা ছিল তারই একটা বড় প্রমাণ। এরপরেই আসে আমাদের তৃতীয় পর্ব, এক দুঃসাহসিক বৈশ্বিক পলায়নের গল্প, কলকাতা থেকে সোজা বার্লিন। এই পর্বটি তো একেবারে হার্ডকোর স্পাই থ্রিলারকেও হার মানায়। 1941 সাল, ব্রিটিশদের কড়া পাহারায় কলকাতায় তিনি তখন গৃহবন্দী। ঠিক সেই অবস্থায় তিনি ছক কষলেন দেশ ছাড়ার। 16 জানুয়ারি রাতের অন্ধকারে জিয়াউদ্দিন নামের এক পাঠানের ছদ্মবেশে তিনি কলকাতা ছাড়েন। আফগানিস্তান পার হওয়ার সময় ভাষা না জানার কারণে ধরা পড়ার একটা বিশাল ঝুঁকি ছিল, তাই সেখানে তিনি অভিনব কায়দায় এক মুখ ও বধির পাশতুনের বেশ ধারণ করলেন। এরপর আরও বহু চড়াই উতরাই পেরিয়ে ইতালীয় অভিজাত এক ব্যক্তি কাউন্ট অরল্যান্ডো মাজুত্তার ভুয়া পাসপোর্ট কাজে লাগিয়ে এপ্রিল মাসে মস্কো হয়ে তিনি একেবারে নাৎসি জার্মানিতে গিয়ে পৌঁছান। ব্রিটিশদের বিরুদ্ধে বিদেশি সাহায্য জোগাড় করতে তিনি যে কতটা মরিয়া ছিলেন, এই যাত্রাপথটাই তার সবচেয়ে বড় প্রমাণ। বার্লিনে পৌঁছানোর পরেই শুরু হয় আমাদের চতুর্থ পর্ব, অক্ষশক্তির সাথে জোট এবং এক অত্যন্ত গভীর নৈতিক দ্বন্দ্ব। জার্মানিতে থাকাকালীন তিনি ফ্রি ইন্ডিয়া সেন্টার গড়ে তোলেন।
সেখানেই তার সহকর্মী এমিলি শেঙ্কলের সাথে তার এক গভীর এবং জটিল ব্যক্তিগত সম্পর্ক গড়ে ওঠে। কিন্তু একজন জাতীয়তাবাদী পণ্ডিত হিসেবে এখানে একটা বড় ধাক্কা খেতে হয়, কারণ তার রাজনৈতিক পদক্ষেপগুলো এক তীব্র নৈতিক প্রশ্নের জন্ম দেয়। ব্রিটিশদের তাড়াতে তিনি হাত মিলিয়েছিলেন বিংশ শতাব্দীর সবচেয়ে ধ্বংসাত্মক দুই স্বৈরতান্ত্রিক শক্তি নাৎসি জার্মানি এবং সাম্রাজ্যবাদী জাপানের সাথে। তিনি আসলে জাতীয় সমাজতন্ত্র এবং কমিউনিজমের মধ্যে একটা অদ্ভুত সমন্বয় করতে চেয়েছিলেন। সবচেয়ে অস্বস্তিকর ব্যাপার হল তিনি ভারতে ইহুদি শরণার্থীদের আশ্রয়ের বিরোধিতা করেছিলেন। এমনকি ১৯৪২ সালের এক প্রবন্ধে ব্রিটিশ বিরোধী প্রচারণার হাতিয়ার হিসেবে ইহুদি বিদ্বেষও সমর্থন করেছিলেন। নাৎসিদের কনসেন্ট্রেশন ক্যাম্পের সেই ভয়াবহ অমানবিকতার বিষয়ে তার সম্পূর্ণ নীরবতা আজও এক বিশাল প্রশ্নবোধক চিহ্ন হয়ে আছে। একজন আপসীম দেশপ্রেমিক হওয়া সত্ত্বেও তার এই পদক্ষেপগুলো এক ভয়ঙ্কর নৈতিক দ্বন্দ্ব তৈরি করে। তবে জার্মানিতে বেশ কয়েক বছর কাটানোর পর যখন তিনি খুব স্পষ্টভাবে বুঝতে পারলেন যে হিটলারের কাছ থেকে ভারতের স্বাধীনতার জন্য কোনো বাস্তব কৌশলগত বা সামরিক সাহায্য পাওয়া সম্ভব নয়, তখন তিনি মুখ ঘোরালেন জাপানের দিকে। ১৯৪৩ সালের ফেব্রুয়ারিতে তিনি এক জার্মান ইউ বোটে চড়ে বসেন। এরপর মাদাগাস্কারের কাছে উত্তল সাগরের ঠিক মাঝেরখানে তিনি একটি জাপানি সাবমেরিনে স্থানান্তরিত হন। একবার ভাবলে অবাক হতে হয়, গোটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইতিহাসে উত্তাল সমুদ্রে দুটি ভিন্ন দেশের নৌবাহিনীর সাবমেরিনের মাঝে কোনো সাধারণ বেসামরিক মানুষের এভাবে দলবদল করার এটাই ছিল একমাত্র এবং অত্যন্ত বিপজ্জনক ঘটনা। এই রোমাঞ্চকর সাবমেরিন যাত্রা তাকে নিয়ে আসে আমাদের পঞ্চম পর্বে আইএনএর সেনাপতি হিসেবে ভারতের দিকে অগ্রসর হওয়া। দক্ষিণ পূর্ব এশিয়ায় পৌঁছে তার নেতৃত্বের এক অভাবনীয় দিক উন্মোচিত হয়। মূলত ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনীর যুদ্ধবন্দীদের একত্রিত করে জাপানিদের সহায়তায় তিনি সিঙ্গাপুরে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি বা আইএনএ পুনর্গঠন করেন। শুধু তাই নয়, তিনি স্বাধীন ভারতের একটি অস্থায়ী সরকারও প্রতিষ্ঠা করেন, যাকে আমরা আজাদ হিন্দ নামে চিনি। এরপর জাপানি বাহিনীর সাথে মিলে শুরু হয় বহু প্রতীক্ষিত অপারেশন ইউগো। এর লক্ষ্য ছিল কোহিমা এবং ইম্ফল দিয়ে সরাসরি ভারতের মূল ভূখণ্ডে আঘাত হানা। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে রসদ বা লজিস্টিক সরবরাহের দিক থেকে এই অভিযান ছিল একেবারেই অপর্যাপ্ত। ব্রিটিশ এবং কমনওয়েলথ বাহিনীর প্রবল প্রতিরোধ, রসদ ফুরিয়ে যাওয়া, রোগব্যাধি এবং অত্যন্ত প্রতিকূল আবহাওয়ার মুখে পড়ে আজাদ হিন্দ ফৌজকে ব্যাপক প্রাণহানির শিকার হতে হয় এবং এক পর্যায়ে তারা পিছু হটতে বাধ্য হয়। আর এই সামরিক বিপর্যয়ের পরেই আমরা এসে দাঁড়াই আমাদের ষষ্ঠ এবং চূড়ান্ত পর্বে, তার মৃত্যু এবং এক অনন্ত বিতর্কের উত্তরাধিকার। তাকে নিয়ে পরবর্তীতে যত ষড়যন্ত্র তত্ত্বই ডালপালা মেলুক না কেন, ইতিহাসবিদ এবং প্রত্যক্ষদর্শীদের পুঙ্খানুপুঙ্খ নথি কিন্তু এক ভিন্ন এবং মর্মান্তিক সত্য তুলে ধরে। ১৯৪৫ সালের ১৮ই আগস্ট তিনি একটি জাপানি বোমারু বিমানে করে তাইওয়ানের তাইহোকু থেকে যাত্রা করছিলেন। দুপুর ২:৩০টার দিকে উড্ডয়নের ঠিক পরপরই বিমানটি বিধ্বস্ত হয়ে তাতে আগুন ধরে যায়। বিকেল ৩টার দিকে 3rd ডিগ্রি বার্ন বা মারাত্মকভাবে দগ্ধ অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকদের আপ্রাণ চেষ্টা এবং রক্ত সঞ্চালন সত্ত্বেও সেই রাতেই আনুমানিক ৯টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুর পর অসংখ্য মিথ তৈরি হলেও ঐতিহাসিক নথিপত্র এই মর্মান্তিক বিমান দুর্ঘটনার সত্যতাকেই সম্পূর্ণ সমর্থন করে। সুভাষচন্দ্র বসুর নেতাজি উপাধি এবং তার সেই অদম্য জাতীয়তাবাদী সংগ্রাম আজও আধুনিক ভারতীয় আত্মপরিচয়ে ভীষণভাবে পূজনীয়। কিন্তু একই সাথে নাৎসি এবং ফ্যাসিস্টদের সাথে তার হাত মেলানোর সেই চরম বিতর্কিত দিকটিও তো ইতিহাস থেকে মুছে ফেলা যায় না। একদিকে মাতৃভূমির স্বাধীনতার জন্য এক আপোষহীন নিরলস প্রতিরোধের বীরত্ব, আর অন্যদিকে বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর স্বৈরাচারী শক্তির সাথে তার সেই মিত্রতা। ইতিহাস এই দুটির ভারসাম্য ঠিক কীভাবে করবে? তিনি কি শুধুই একজন অবিসংবাদিত জাতীয় বীর, নাকি একজন ফ্যাসিবাদী মিত্র? এই অমীমাংসিত এবং গভীর প্রশ্নটি আপনাদের ভাবনার জন্যই রেখে গেলাম। আশা করছি আজকের এই তথ্যবহুল আলোচনা এই ঐতিহাসিক চরিত্রটিকে এক সম্পূর্ণ নতুন এবং যৌক্তিক দৃষ্টিকোণ থেকে মূল্যায়ন করতে সাহায্য করবে।